আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। ঘোড়া বা গাধাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গাজর বা ঝুলিয়ে হাঁটা হতো কিংবা গাজর রাখা হতো। সেই গাজর খাওয়ার তাড়না থেকে কিংবা গাজরের প্রতি প্রলুব্ধ হয়ে ঘোড়া বা গাধা সামনে এগিয়ে যেত। আর যদি তা না করত তাহলে তাদের পেছনে লাঠি দিয়ে আঘাত করা হতো, অর্থাৎ বেত্রাঘাত করা হতো আরকি। তো এই গাজর এবং লাঠি পদ্ধতির মাধ্যমে ঘোড়া বা গাধাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হতো। তো এই ধারণা থেকেই আপনার পশ্চিমা বিশ্বে ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের শুরুর দিকে এই ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ এটি একটি মোটিভেশনাল অ্যাপ্রোচ, ক্যারট অ্যান্ড স্টিক। এই অ্যাপ্রোচের প্রচলন করা হয় বিশেষ করে রাজনীতি এবং অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ক্ষেত্রে। ক্যারট হচ্ছে রিওয়ার্ড বা হেল্প বা মোটিভেশন করা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য কিংবা আইন কানুন নিয়ম শৃঙ্খলা এগুলো মানার জন্য। আর আপনার স্টিক হচ্ছে পানিশমেন্ট। যদি সেগুলো না মানেন তাহলে আপনাকে শাস্তি পেতে হবে। এটি হচ্ছে আসলে এই ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ এবং এই ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচটি জাপান বিদেশীদের জন্য প্রয়োগ করতে যাচ্ছে তাদের নতুন নীতিমালা, যেটি আপনার শুক্রবার মন্ত্রিপরিষদ বৈঠকে আলোচনার পর প্রধানমন্ত্রী পরিষদ সচিব মিনোরু কিহারা তিনি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচের মাধ্যমে তারা এই নতুন নীতি প্যাকেজটি করেছেন। ৯৮ পৃষ্ঠার একটি নীতি প্যাকেজ এবং সেখানে যে মূল বিষয়গুলো আমি একটু বলতে চাই যে ভিসা রিনিউয়াল ফি আপনার ৩,০০০ থেকে ১৫,০০০ ইয়েন করা হচ্ছে। উদাহরণ হিসেবে তারা বলছেন যে এটি পশ্চিমা বিশ্ব, যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি, যুক্তরাষ্ট্রে আপনার প্রায় $১০০, জাপানিজ ইয়েনে যদি হিসাব করেন ১৫,০০০, জার্মানিতে প্রায় ৪০০ ইউরো। তো উন্নত বিশ্বের তুলনায় জাপানে ভিসা ফি এবং ভিসা রিনিউয়াল ফি অনেক কম। অর্থাৎ আপনার ভিসা ফির ক্ষেত্রে ৩,০০০ থেকে ১৫,০০০ ইয়েনের প্রস্তাব করা হয়েছে এবং ভিসা রিনিউয়াল ফি যেটি ৬,০০০ এর মতো লাগতো সেটি ৪০,০০০ করার সুপারিশ করা হয়েছে। এতগুলো ভিসা রিনিউয়াল ফি আপনার আগে ৫ বছর জাপানে বসবাস করার পরে নির্দিষ্ট কিছু শর্তাবলী মানার পর যদি আপনি ৫ বছর হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে পিআর এর আবেদন কিংবা স্থায়ী নাগরিকত্বের আবেদন করা যেত। সেটি তারা বলছেন যে ১০ বছর করা উচিত। বিশেষ করে আপনার স্থায়ী নাগরিকত্বের ক্ষেত্রে, অর্থাৎ পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে ১০ বছর। কারণ পিআর এর চেয়ে আপনার পাসপোর্ট পাওয়াটা জাপানে কম্পারেটিভলি সহজ ছিল। এখন জাপানের অনেক আইন প্রণেতারা বলছেন এটি আসলে কোনোভাবেই সহজ হওয়া উচিত নয়। সেটিকে আরো কঠিন করতে হবে। ৫ বছর থেকে ১০ বছর করার সুপারিশ করা হয়েছে। তাছাড়া আর জমি সংক্রান্ত একটি বিষয় ছিল। তারা এই নীতিমালাটি এখন করেননি। কারণ এই আলোচনাটা এই কারণে এসেছে যে আপনার ইয়ামাগুচি প্রিফেকচারে একজন চীনা নাগরিক কাসাসা দ্বীপে প্রায় ৩,৭০০ বর্গমিটার জমি কিনেছিলেন এবং সেখানে রিয়েল এস্টেট প্রজেক্ট নেওয়ার একটি পরিকল্পনা ছিল। তখন স্থানীয় এক বাসিন্দা প্রায় ৫,৬০০ নাগরিকের স্বাক্ষরসহ সরকারের কাছে আবেদন করেছিলেন যে এইখানে যেন বিদেশি নাগরিকদের এই প্রকল্পের সুবিধা দেওয়া না হয়। তো এই স্থানীয় নাগরিকরা কিন্তু এই বিষয়ে নিরাপত্তার বিষয়ে অনেক উদ্বিগ্ন ছিলেন। কারণ সেখানে যে দ্বীপটি তার কাছাকাছি হয়তো জাপানের সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে। এগুলো সেনসিটিভ জায়গা। তাছাড়াও বিভিন্ন জায়গায় বিদেশিরা জমি কিনছেন। এগুলো আসলে একটি কঠোর নীতিমালার মাধ্যমে পর্যবেক্ষণ করা উচিত এবং সেই সুযোগ দেওয়া উচিত। কারণ এইসব জমি কেনার ফলে বিদেশিরা কি করবেন না করবেন সেগুলো অনেক কিছু বিষয় হয়তো তারা নজরদারিতে আনতে চান এবং সেটা স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করার জন্য বলছেন। আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আলোচিত হয়েছে যে কন্ট্রাক্ট ম্যারেজ, অর্থাৎ জাপানিজরাকে যেটি বলেন গিসোকেক্কন, সেই গিসোকেক্কন এর মাধ্যমে অনেকে বিদেশিরা ভিসা বা পার্মানেন্ট রেসিডেন্সি এগুলোর সুবিধা নিয়ে থাকেন। তো এই সুবিধাগুলো যাতে এখন থেকে আরো কঠোরভাবে মনিটরিং করা হয় এবং কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয় সেগুলো সুপারিশ করা হয়েছে এবং এই সংক্রান্ত হয়তো আরো কোনো নীতিমালা আলাদাভাবেও আসতে পারে। কারণ হচ্ছে অনেকে এই সুবিধাগুলো নিয়ে থাকেন কিন্তু বাস্তবে আসলে তাদের যেহেতু ওই দম্পতির সেই বাস্তবিক সম্পর্ক থাকে না, একসাথে তারা থাকেন না। তো এই সুবিধা নেওয়ার পরে তারা একসাথে থাকছেন কিনা, সুযোগ সুবিধা সরকার যেগুলো দিচ্ছে সেগুলো তারা ভাগ করে নিচ্ছেন কিনা, এগুলো তারা পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ এই ক্ষেত্রে কঠোর হবেন সরকার।
এবং নীতিমালায় যেটি আরো বলা হয়েছে, আপনার যারা অবৈধভাবে জাপানে বসবাস করছেন, অর্থাৎ ভিসা শেষ হয়ে গিয়েছে, তারপর অগস্টে করছেন কিংবা অবৈধভাবে আছেন, তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং সেটি জাপান সরকার নিজের বিমানের টিকিট কিনে তারাই ফেরত পাঠিয়ে দিবে। যেটি গত বছর প্রায় 249 জনকে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে আপনার তার্কিশ ছিল প্রথম সংখ্যার দিক থেকে, এবং তারপর ফিলিপাইন, তারপরে ছিল আপনার শ্রীলঙ্কা। তো বিভিন্ন দেশের নাগরিকরা ছিলেন, তারা ছিলেন প্রথম সারিতে আর কি। তো এই বিষয়গুলো কঠোরভাবে নজর দেওয়া হচ্ছে এবং এই যে অবৈধভাবে যারা বসবাস করছেন তাদের ফেরত পাঠানোর হার দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে নীতিমালায়, এবং সেটি আসলে বিদেশিদের প্রতি জাপানিজদের যে একটি ভীতি কাজ করে, কিংবা অনেক বিদেশিরা, এটি কারণও আছে, অনেক বিদেশিরা হয়তো তাদের সংস্কৃতি, জাপানের সংস্কৃতি কিংবা জাপানের আইন কানুনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হন না। সেই বিষয়গুলো যেমন আছে, তারপরে হচ্ছে জাপান এখন যেটি তারা চিন্তা করছে, জাপানের প্রায় ৩৯ লক্ষ বিদেশি আছেন, যেটি তাদের মোট জনসংখ্যার ৩%। অর্থাৎ জাপানের প্রবীণ জনসংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে এবং আপনার কর্মক্ষম জনশক্তি কমে যাচ্ছে, সেই কারণে বিদেশিদের প্রয়োজন হচ্ছে। অনেক বিদেশি আসছেন সেই বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন ভিসার মাধ্যমে, এবং সেই সংখ্যা অনেক বেড়ে গেছে, জাপানিজ সর্বকালের সর্বোচ্চ এটি। তো এই বিষয়গুলোর কারণে হয়তো তারা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে আইন কানুন মানার ক্ষেত্রে তারা আরো কঠোর হচ্ছেন, এবং জাপান সরকার যেটি বলছে, তারা স্থানীয় বাসিন্দা জাপানিজদের সুরক্ষা এবং বিদেশিদেরকে সুরক্ষা দিতে চান। ও আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে ভাষা। আপনার ভিসার ক্ষেত্রে আপনার জব ভিসা বলেন কিংবা এই যে পার্মানেন্ট রেসিডেন্সি কিংবা স্থায়ী নাগরিকত্ব, এই সব ক্ষেত্রেই আপনার ভাষার একটি সার্টিফিকেট লাগবে। বেসিক জাপানিজ ভাষার একটি সার্টিফিকেট প্রয়োজন হবে, সেটি তারা বাধ্যতামূলক করার সুপারিশ করেছেন এবং সেটি বিবেচনায় আছে। তো এই বিষয়গুলো আগামী বছরের এপ্রিল থেকে কার্যকর হবে। ইতিমধ্যে কিছু কার্যকর হয়ে গেছে কিছু নিয়ম, যেমন আপনার জাপানে যারা ব্যবসা করতেন বিদেশিরা, তাদের আগে 50 লাখ ইয়েন দিয়ে তারা একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে পারতেন, এখন সেটি 3 কোটি করা হয়েছে এবং সেটি 2025 অক্টোবর থেকে চালু হয়েছে। অর্থাৎ দিন দিন জাপান কঠিন হচ্ছে বিদেশিদের জন্য, এবং কঠিন নিয়ম শৃঙ্খলার মধ্যে তাদেরকে আনা হবে। এই নিয়ম আইনগুলো তাদেরকে মানতে বাধ্য করা হবে, এবং সেটি যেটি বলছিলাম যে ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ আপনাকে সরকার যারা বৈধভাবে আসবেন, বৈধভাবে থাকবেন, তাদেরকে যেমন সুরক্ষা দিবে, সুযোগ সুবিধা দিবে, আবার যদি কেউ নিয়ম না মানেন, এই নিয়ম অনেকগুলো বিষয় আছে। যে আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি, অনেকে ইন্স্যুরেন্স ফি, ধরেন হেলথ ইন্স্যুরেন্স কিংবা অন্যান্য ফি, সরকারি ফি, অনেকে যারা স্বল্পকালীন সময় থাকেন অনেকে দেন না, অনেকে না দিয়ে দেশে চলে যান, এগুলো জাপান সরকার কিন্তু বিবেচনায় নিচ্ছে। অর্থাৎ যারা নিয়মকানুন মেনে থাকবেন, সরকার সুরক্ষা দেবে, আবার যদি কেউ নিয়মকানুন না মানে এরকম, সেটি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। তো যেটি বলছি যে আমরা যারা বাংলাদেশি আছি, নিশ্চয়ই যেই দেশেই থাকি, শুধু জাপান না, এই বিষয়গুলোর প্রতি আসলে আমাদের যত্নশীল হওয়া উচিত। সেই দেশের আইন কানুন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, এবং এইটি যদি না হয়, আজকে ধরুন জাপানিজরা এই আইন কিন্তু নীতিমালা সবার জন্য করা হয়েছে, সব বিদেশিদের জন্য। তারপরে যদি তারা ক্যাটাগরিক্যালি আরো নীতিমালা করে, ধরেন যে কোন কোন দেশের মানুষজন আইন শৃঙ্খলা মানছেন না, জাপানের সংস্কৃতির প্রতি অবজ্ঞা করছেন, এই বিষয়গুলো যদি তারা নজরে আনে, অভিযোগ গুলো খতিয়ে দেখে, তারপরে যদি তারা তালিকা করে, সেই তালিকায় যারা প্রথম দিকে থাকবে তাদের জন্য যদি কোনো কঠোর পদক্ষেপ নেয়, সেটি অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে করেছে, তারা এই যে অভিবাসন ভিসা স্থগিত করেছে, তার আগে কিন্তু তারা একটি তালিকা করেছে যে কারা যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছিল। তো এগুলো হতে পারে, বিভিন্ন প্যারামিটার ধরে বিভিন্ন দেশের সরকার কিন্তু এগুলো করতে পারে। কাজেই আমাদেরকে এই বিষয়গুলোতে সতর্ক হতে হবে। যারা জাপানে আছেন তারা যেমন এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন, কিংবা জাপানে যারা ভবিষ্যতে আসতে চান তারাও এই বিষয়গুলো জেনে শুনে আসবেন। তাহলে হয়তো আমরা সম্মিলিতভাবেই নিজের দেশের সুনাম যেমন রক্ষা করতে পারবো, তেমনি কিন্তু আমার আপনার কারণে নিজের দেশের সুনাম নষ্ট হতে পারে। কাজেই এই বিষয়গুলোতে আপনারা একটু নজর দিবেন, সতর্ক থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।